আজকে আমি একটা গল্প শোনাবো। ছোট্ট গল্প একটা। একটা গ্রামে দুই বন্ধু থাকতো, একটা রাকেশ আর একটা দিলশাদ। ছোট থেকে তারা একসঙ্গে থাকতো, ভালো পড়াশোনা করতো। তারা ছোট থেকে স্বপ্ন দেখতো যে তারা বড় হবে, পড়াশোনা করবে, ভালো করে মাধ্যমিক দেবে, মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়ে সে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বা সরকারি কোনো বড় প্রশাসনিক লেভেলে কাজ করবে। এভাবে দেখতে দেখতে 2026 সাল এলো। 26 সালে মাধ্যমিক হলো, মাধ্যমিক এক্সাম দিল। এখন তো মাধ্যমিক শেষ। এখন তারা ঠিক করলো যে সায়েন্স নিয়ে কোনো বড় স্কুলে বা বড় মিশনে পড়াশোনা করবে। বাড়িতে কথাবার্তা বললো, ডিসিশন নিল যে ওরা স্কুল আর পড়বে না, ওরা বড় কোনো মিশনে ভর্তি হবে। আচ্ছা, মিশনে যখন ভর্তি হবে ঠিক করলো, তখন তাদের মাথায় একটা মিশনই ঘুরছিল, যেটা সেই সময় সব থেকে বড় মিশন বলা যেতে পারে, সব থেকে পড়াশোনা ভালো হয় যেখানে। তো সেই মিশন অ্যাডমিশন হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তারা দুজনেই প্রচুর পরিশ্রম করলো। পরিশ্রম করার পর এক্সামের ডেট এলো, অ্যাডমিশন টেস্ট দিল। অবশেষে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরোনোর পর রাকেশ দেখলো যে তার র্যাঙ্ক লিস্টে নাম নেই, সে চান্স পায়নি, সে অ্যাডমিশন নিতে পারবে না। অন্যদিকে দিলশাদ যে ছিল, সে অ্যাডমিশনের চান্স পেল, ভালো র্যাঙ্ক করলো এবং তাকে কাউন্সিলিং এ দেখা হলো। কাউন্সিলিং এ ডাকার পর সে আর্থিক অবস্থার কারণে সেখানে অ্যাডমিশন নিতে পারলো না। শেষমেশ কি হলো, দুজনের স্বপ্নে একটু সময়ের জন্য তালা লাগালো। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, একজন চান্স পেল কিন্তু আর্থিক অবস্থার কারণে অ্যাডমিশন নিতে পারলো না, আর একজন চান্সই পেল না, সে অ্যাডমিশন নিতে পারলো না। আচ্ছা, এখন দুজনে ভাবছে যে তাহলে আমরা এখন কি করব? আমাদের স্বপ্ন কি শেষ? আমরা মিশন যাব ঠিক করেছিলাম, ভালো কোচিং এ পড়বো ঠিক করেছিলাম, এখন তো সেগুলো হলো না। আচ্ছা, এই যে তাদের মধ্যে প্রশ্ন, স্বপ্ন কি শেষ? আসলে কোনো স্বপ্নই কখনো শেষ হয় না, যদি একটা বেটার রাস্তা খুঁজে পাওয়া যায়। আর ঠিক এই বেটার ওয়েটাই তৈরি করেছে বহরমপুরের ফার্স্ট রেসিডেন্সিয়াল কোচিং ইনস্টিটিউট, ক্লাসরুম কেরিয়ার ইনস্টিটিউট। ভিডিওটা হচ্ছে যারা মাধ্যমিক দিয়েছো তাদের জন্য, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের জন্য, যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারোনি তাদের জন্য, যারা সুযোগ পেয়েও আর্থিক অবস্থার কারণে অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য, যারা জীবনে বড় কিছু হতে চাও তাদের জন্য। বেশ, আমি নেক্সট ওয়ান বাই ওয়ান যাবো। আমি যে বললাম যে ক্লাসরুম কেরিয়ার ইনস্টিটিউট একটা বেটার ওয়ে তোমাদেরকে দেবে, কিভাবে দেবে, কেন দেবে, সেটা আমি ডিটেলসে বলবো। প্রথমত হচ্ছে যে একটু ছোট্ট কাউন্সিলিং করে নিই। মাধ্যমিক দিয়ে সায়েন্স নিয়ে পড়লে, সায়েন্স নিয়ে পড়ার পর তোমার কাছে অনেকগুলো অপশন থাকবে। তার মধ্যে বিশেষ কিছু অপশন হচ্ছে, তুমি নিট দিতে পারবে, জেই দিতে পারবে, ডাব্লিউবি জেই দিতে পারবে, সিইউটি দিতে পারবে, জেনপাস, ইউজি, এনএম, জেএনএম, তাছাড়াও আদার্স স্টেট লেভেলের এবং সেন্ট্রাল লেভেলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে? এনভায়রনমেন্ট প্রচুর ম্যাটার করে, আমরা জানি। কোচিং ম্যাটার করে, কোন একটা হোস্টেল ম্যাটার করে, কোন একটা স্কুল ম্যাটার করে। একটা স্টুডেন্ট শুধু একা পড়াশোনা করে সবকিছু করতে পারে না। আর তার জন্য আমরা এখানে দেখে নেবো কিছু জিনিস যেগুলো একজন স্টুডেন্টের সাফল্যের জন্য যা যা প্রয়োজন এখানে লেখা আছে। প্রথম প্রয়োজন হচ্ছে সঠিক গাইডেন্স। নিয়মিত স্টাডি রুটিন লাগবে, ডিসিপ্লিন লাগবে, পজিটিভ এনভায়রনমেন্ট লাগবে, এক্সপিরিয়েন্স মেন্টরশিপ লাগবে এবং ক্লিয়ার গোল থাকা চাই প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। বিশেষ করে এই কয়টা গুণ থাকলে একটা স্টুডেন্ট সবকিছু করতে পারে, যত কিছু সে অ্যাচিভ করতে চায়। একটা স্টুডেন্টের ভালো পড়াশোনার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট লাগে। একটা এনভায়রনমেন্ট অনেক কিছু ম্যাটার করে। কেন ম্যাটার করে? কারণ একা পড়লে অনেক সময় ডাইরেকশন ঠিক থাকে না। দুই, নিয়মিত গাইডেন্স না থাকলে প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যায়। বোর্ডস ও কম্পিটিটিভ একসাথে প্ল্যান না করলে পরে চাপ বাড়ে। কেন? আমি যদি ভাবি যে আমি 2028-এ উচ্চ মাধ্যমিক দেবো, তারপর ডিসিশন নেব আমি নিট দেবো না জেই দেবো না অন্য কিছু দেবো, তাহলে আমি প্রচুর বড় ভুল করব। কারণ উচ্চ মাধ্যমিকের পর 2028-এ যখন উচ্চ মাধ্যমিক দেবো, উচ্চ মাধ্যমিকের পর আমি ডিসিশন নিলাম সাপোজ আমি নিট দেবো, আমি 11-12 পড়াশোনা করিনি,
অন্যদিকে অন্য একটা স্টুডেন্ট আছে যে 11 থেকে নিটের প্রিপারেশন শুরু করেছে, আর আমি 2028-এ গিয়ে ভাবছি আমি আজকে নিট দেবো বা এবছরে নিট দেবো, তখন আমার মাথায় প্রচুর প্রেশার পড়বে। সেই প্রেশারটাতে না পড়ে তার জন্য এখন থেকে 11 থেকেই নিটের প্রিপারেশন করতে হবে, বা তুমি যদি যেই দিতে যাও বা অন্য এক্সাম দিতে যাও তার প্রিপারেশন করতে হবে। থার্ড হচ্ছে ডিসিপ্লিন ছাড়া লং টার্মে সাকসেস ধরে রাখা খুব কঠিন আছে। একা একা পড়লে ডিসিপ্লিন মেনটেন করা খুব কঠিন এখনকার সময়ে, যেহেতু আমাদের হাতে সবার হাতে এখন ফোন আছে। সঠিক পরিবেশ মোটিভেশন ধরে রাখতে সাহায্য করে। যখন তুমি একসঙ্গে 50 জন, 60 জন, 100 জন স্টুডেন্টের মধ্যে থাকবে, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কম্পিটিশন কাজ করবে, যেটা তোমাকে বেটার রেজাল্ট পেতে সাহায্য করবে। ঠিক আছে, সঠিক পরিবেশ প্লাস সঠিক গাইডেন্স ইকুয়ালস টু ভবিষ্যতের শক্ত ফাউন্ডেশন। মনে রাখবে, শুধুমাত্র পরিশ্রম করলে হবে না, এনভায়রনমেন্ট ম্যাটার করে। এনভায়রনমেন্ট কেন ম্যাটার করে আমি এখানে বললাম, আমি যে গল্পটা বললাম রাকেশ আর দিলশাদের জন্য, ঠিক সেরকম আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ছেলে আসে, প্রচুর স্টুডেন্ট আসে। আশা করি বুঝতে পারছো, পরশু দিনকে রেজাল্ট ছিল, রাকেশ দিলশাদের মতো প্রচুর স্টুডেন্ট আসে। আর এই প্রচুর স্টুডেন্টের কথা ভেবেই ক্লাসরুম লঞ্চ করেছে, ক্লাসরুমের ক্লাস 11-এর ফাউন্ডেশন ব্যাচ, যেটা রেসিডেন্সিয়াল। আচ্ছা, 2026 সালে মাধ্যমিক দিয়েছো কিন্তু এখনো কোথাও অ্যাডমিশন নাওনি, তাদের জন্য এই ব্যাচটা, তোমরা অ্যাডমিশন নিতে পারো। একাডেমিক হাইলাইট হচ্ছে এখানে বোর্ড আর কম্পিটিটিভের প্রিপারেশন একসঙ্গে করানো হবে। ক্লাস 11 থেকেই বোর্ডের পাশাপাশি নিট, জেই, তাছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করানো হবে। গাইডেড স্টাডি এনভায়রনমেন্ট থাকবে, সুন্দর এনভায়রনমেন্ট থাকবে, স্ট্রং ফাউন্ডেশন বিল্ডিং থাকবে। রেসিডেন্সিয়াল ফ্যাকাল্টি সাপোর্টের মধ্যে থাকছে রেসিডেন্সিয়াল ফ্যাকাল্টি, ছাত্রছাত্রীদের জন্য আলাদা সেপারেট হোস্টেল থাকবে, থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। ডক্টর, ইঞ্জিনিয়ার ও এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি দ্বারা পড়ানো হবে। ইসলামিক কালচার থাকবে, যেখানে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাবে, আরো যেগুলো থাকে ইসলামিক কালচারের মধ্যে, তুমি ডিসিপ্লিন এনভায়রনমেন্ট পাবে। ঠিক আছে, আমাদের ক্লাস স্টার্ট হবে 26শে মার্চ থেকে, মানে ঈদের জাস্ট পরেই। আমি ক্লাস 11-এর ফাউন্ডেশন ব্যাচের কথা বললাম, যেটা লঞ্চ করেছে ক্লাসরুম। আমি এবার 1 বাই 1 আর সেটার ফিচার্স বা ফেসিলিটি গুলো বলবো। প্রথম হচ্ছে ফ্যাকাল্টি। সায়েন্সের প্রতিটি সাবজেক্টের জন্য রেসিডেন্সিয়াল টিচার থাকবে, প্রতিটি সাবজেক্টের জন্য 2 জন করে টিচার থাকবে। এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2 জন করে টিচার থাকবে, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বোর্ডের জন্য 1 জন টিচার পড়াবেন প্রত্যেকটা সাবজেক্ট, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য আরেকটা টিচার পড়াবে। মানে আমাদের বোর্ডের জন্য প্রিপারেশনের জন্য একটা টিমের টিচার আসে, এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অন্য একটা টিমের টিচার আসে। কলকাতা থেকে অভিজ্ঞ গেস্ট ফ্যাকাল্টি নিয়মিত ক্লাস নেন। ফ্যাকাল্টি টিমের মধ্যে আমাদের আইআইটিয়ান আসে, ডক্টর আসে, ইঞ্জিনিয়ার আসে। নেক্সট ফিচার দেখবো যে রেসিডেন্সিয়াল আমাদের যে হোস্টেল আছে, হোস্টেলের ফিচার বলবো। প্রথমত হচ্ছে নিরাপত্তা, সুশৃঙ্খল আবাসিক ব্যবস্থা আছে, থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে, পরিষ্কার আরামদায়ক রুম আছে। আমাদের রুমের বিশেষ ফেসিলিটি হচ্ছে আমাদের পার রুম ক্যাপাসিটি 3 জন অথবা 4 জন অথবা 2 জন। আমার মনে হয় না এটা কোনো মিশনে দিতে পারে যে একটা রুমে 3 জন স্টুডেন্ট থাকবে, একটা রুমে 4 জন থাকবে, একটা রুমে 2 জন থাকবে। ম্যাক্সিমাম 4 জন, মিনিমাম 2 জন। তারপর হচ্ছে নির্দিষ্ট স্টাডি টাইম থাকবে, মনিটর সিস্টেম থাকবে, ইসলামিক এনভায়রনমেন্ট থাকবে, ডিসিপ্লিন রুটিন থাকবে, রেগুলার সুপারভিশন এন্ড কেয়ার থাকবে। মানে হচ্ছে তুমি কতটা পড়াশোনা করছো, তোমার রেজাল্ট কেমন হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তোমার গার্জেনকে জানানো যাবে। নেক্সট হচ্ছে যে এই ব্যাচে তোমাদের আরো একটা স্পেশাল ফিচার্স থাকছে, যেটা একমাত্র তোমাদের কথা মাথায় রেখে করা হয়েছে। যেহেতু তোমরা ক্লাস 11 থেকে নিট এবং জেই বা অন্যান্য কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করবে, তাই তোমাদেরকে আমরা যতটা পেরেছি প্রেশার কম করার চেষ্টা করেছি। কিভাবে? তুমি যখন 11-এ অ্যাডমিশন নেবে, 11-এ পড়বে বা 12-এ পড়বে, অনেক সময় পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এবং ইন্টারনাল ওয়ার্ক স্টুডেন্টদের জন্য আলাদা প্রেশার তৈরি করে। সেই কারণে এখানে বোর্ডের প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা রয়েছে, যাতে স্টুডেন্টরা মূল প্রিপারেশনের বাইরে অন্য একাডেমিক বিষয় নিয়ে অতিরিক্ত চাপ অনুভব না করে। এবার আসবো যে স্টুডেন্টদের কিছু ডাউট থাকে, কিছু এফএকিউজ থাকে, সেগুলো দেখবো। যে অনেক স্টুডেন্ট বলে বা তোমরা বলবে শুধু বোর্ড পড়ানো হয়, শুধু বোর্ড পড়ানো হয় না। শুধু বোর্ড পড়ানো হয় না, এখানে বোর্ডের পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়। হোস্টেল ফেসিলিটি আছে, বয়েজের জন্য আলাদা, গার্লসের জন্য আলাদা, মিডিলের ডিস্টেন্স 500 মিটারেরও বেশি। তারপর হচ্ছে যে
রেসিডেন্সিয়াল ব্যবস্থা রয়েছে। গার্লস হোস্টেল বা বয়েজ হোস্টেল আলাদা আসে কিনা? হ্যাঁ আসে, আলাদাই আসে, তো বললাম। প্রতি রুমে কতজন স্টুডেন্ট থাকবে? প্রত্যেক রুমে পার রুম মিনিমাম 2 জন, 3 জন, ম্যাক্সিমাম 4 জন। 4 জনের বেশি কোনো রুমে আমরা রাখবো না। লিমিটেড স্টুডেন্ট পার রুম, যাতে পড়াশোনা পরিবেশ বজায় থাকে। খেলাধুলার জন্য মাঠ আছে, হ্যাঁ সুন্দর মাঠ আছে, আমি ছবি একটু পর দেখাচ্ছি। রেগুলার টেস্ট হয়, হ্যাঁ উইকলি টেস্ট হয়, মান্থলি টেস্ট হয়। ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থা আছে। আমি তো বললাম যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য রুম টিচার আমাদের কাছে রাখা আছে। সায়েন্সের সাবজেক্টের জন্য আমাদের কাছে রুম টিচার রাখা আছে, যে কোনো ডাউট যে কোনো সময় সে টিচারের কাছে গিয়ে সলভ করে নিতে পারে। কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন কখন থেকে শুরু হয়? ক্লাস 11 থেকে শুরু হয়, থার্সডে থেকে শুরু হবে। ফুড ফেসিলিটি, দিনে 5 বার খাওয়ার ব্যবস্থা আছে, অন্যান্য মিশনে যেমন হয় তেমন। প্যারেন্টস স্টুডেন্টস এর প্রোগ্রেস জানতে পারবে, হ্যাঁ জানতে পারবে। আমাদের ক্লাস 11, ক্লাস 12 বয়েজ গার্লস সেপারেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের প্রোগ্রেস রেজাল্ট সেগুলো গ্রুপে দিই, এবং পার্সোনালিও প্যারেন্টসদেরকে কল করে বলি। নেক্সট হচ্ছে এফিকিউ শেষ। আমাদের গ্যালারিতে কিছু ছবি দেখাবো। প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিজিটাল ক্লাসরুম, যেটা আমাদের গোড়াবাজারে আসে। এখানে আমরা নিটের মক টেস্ট গুলো নিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের হোস্টেলের আউট ভিউ, বাইরে থেকে আমাদের হোস্টেলে দেখতে এমন লাগে। এটা হচ্ছে স্টুডেন্টের রুম। এটা হচ্ছে 3 বেড ক্যাপাসিটি, ম্যাক্সিমাম 4 বেড ক্যাপাসিটি, মিনিমাম 2 বেড ক্যাপাসিটি। এটা হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড, হোস্টেলের সামনেই খেলার জায়গা করা আছে। এটা হচ্ছে এক্সাম টাইম, এটা হচ্ছে আমাদের এখানে ক্লাসগুলো হয়, এখানে এক্সামও নেওয়া হয়। 11, 12 যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এক্সামগুলো, ইন্টারনাল এক্সামগুলো নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের মক টাইমের একটা ছবি, যেখানে স্টুডেন্টরা মক টেস্ট দিচ্ছে। আশা করি আমি সমস্ত কিছু বুঝিয়ে বলতে পেরেছি। তারপরে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা মাধ্যমিক দিয়েছো এবং সায়েন্স নিয়ে অ্যাডমিশন নিতে যাও, আমি রিকোয়েস্ট করবো তাদেরকে যে তোমরা এইটা স্ক্যান করো, স্ক্যান করে রেজিস্ট্রি করে নাও, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। আমরা জাস্ট তোমার নাম্বারটা কালেক্ট করে তোমাকে ফোন করে ডিটেলসে বলবো যে আমরা কি কি অফার করছি, সুবিধা অসুবিধা সবকিছু। যদি স্ক্যান করতে প্রবলেম হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট রেজিস্ট্রেশন করতে পারো। আর যদি তাদের সমস্যা হয়, এই নাম্বারে ফোন করো। আমাদের মেইন অফিস হচ্ছে ভাকুড়ি বাবু হোটেলের সামনে, এটাই একদম।